আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাদ। এই নাম কেন দিলাম আসেন সে আলাপটা করি। এই শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাদ মনে হয় জিন্দেগি ভালো হবে না, মাসুদ ভালো হবে, উই ভালো হবে না। প্রভুপাদ কেন করছি? কারণ উই যা কাজ করিচ্ছে তাতে এটা ছাড়া আর কোনো কিছু কওয়া উচিত হবে না। ওয়াকারানন্দ প্রভুপাদ বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে, তার উপরে ভর করিছে ইন্ডিয়া। সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে, তার উপরে ভর করিয়া ইন্ডিয়া কিছু করবে পারবে কিনা সেটা অন্য আলাপ, আমি আসিচ্ছি সে আলাপে। তার আগে দেখে নি কেন আমি তারে প্রভুপাত কইছি। ওয়াকারানন্দ গেছে রাশিয়ায়, তারপরে ক্রোয়েশিয়ায়। জানুয়ারিতে রাশিয়ান রাষ্ট্রদূত দেখা করেছিল, তাই গেছে রাশিয়ায়। রাশিয়া কেন আমরা হিন্দুস্তান টাইমসের শিরোনাম দেখি, লিখেছে হিন্দুস্তান টাইমস, অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি সেনাপ্রধান করলেন কাজ। এই কথার মধ্যে সবকিছু কয়া দিছে। আওয়ামী লীগের মিছিল কেন প্রতিদিন এত বড় হচ্ছে? উত্তরায় আজকে অন্তত 50 থেকে 60 জনের একটি সংঘবদ্ধ দল আওয়ামী লীগের হয়ে মিছিল করেছে, শেখ হাসিনার নামে মিছিল করেছে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন আর কেউ না, উত্তরখান আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিলন। আতিকুর রহমান মিলন এবং অন্যান্য উত্তরা ছাত্রলীগের সদস্যদের সমন্বয়ে এই যে মিছিল, সেটি কি হঠাৎ করেই হয়েছে না দীর্ঘ পরিকল্পনার প্রেক্ষিতে হয়েছে, দীর্ঘদিনের প্রস্তুতির প্রেক্ষিতে হয়েছে? আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন। আমরা জানি যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। দেখলাম ফারুকিক ধরিছে বিএনপির পোলাপাইন, কেন ওয়াসিমের ছবি ড্রোন শোতে দেখায় নাই। ফারুকি দেখলাম মাপটাপ চাইতেছে। ফারুকির এই অভ্যাসটা ভালো, কিছু বার্তা দেয় না। এর আগেও পাঠ্য বইয়ে ওয়াসিমের নাম না থাকায় খুব খেপেছিল ছাত্রদল, দেখেছেন না, মনে আছে না? ছাত্রদলরে বলি, ছোট ভাই হিসাবেই বলি, ওয়াসিম আমাদের প্রিয়, সব শহীদেরাই আমাদের প্রিয়। শহীদদের উপরে দখলদারি করতে নাই, এতে শহীদের অসম্মান হয়, অমর্যাদা হয়। এটা পরামর্শ দিই আর এটা ইতিহাস বলি। 1990-এ আইকনিক শহীদ ছিল দুইজন, নূর হোসেন আর ডাক্তার মিলন। ডাক্তার মিলনের হত্যাকাণ্ডই এরশাদের পতনকে ত্বরান্বিত করে। উনি জাসদ করতেন, আমরা জানতাম। উনি বিএমএর নেতা, ডাক্তারদের নেতা, এটা সারা দেশে পরিচয় ছিল। ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল। এখন এরশাদের পতনের পরে জাসদের মনে হইল এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করত। সারা দেশ পোস্টারে ভরায় দিল জাসদ নেতা ডাক্তার মিলন বলে। মানুষজন পছন্দ করলো না। উনি ডাক্তারদের নেতা, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক, 90-এর শহীদ, এই পরিচয়টা ঢাকা দিতে চাইল জাসদ পরিচয় দিয়া। কি ফল হইল? নূর হোসেন যুবলীগের কর্মী ছিল, তার নাম সবাই জানে। ডাক্তার মিলনের নাম আজকে কয়জন জানে? এইভাবেই দলের স্বার্থ খাইয়া ফেলে শহীদের অমরত্বকে। ওয়াসিম শুধু না, সব শহীদের নামই টিকে থাকবে যদি ছাত্রদল আধিক্ষেতা না করে। শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই? অবশ্যই আছে, ওরা তো আধিক্ষেতা করতেছে না। একমাত্র ওয়াসিমকে নিয়ে আধিক্ষেতা করতেছে ছাত্রদল। যখন মানুষ দেখবে যে আরে জোর করতেছে তো আমার উপরে, তখনই মানুষ মুখ ফিরায় নেবে। এভাবে হয় না আসলে। ওয়াসিমের নাম না আসলে কোথাও যেইভাবে ছাত্রদল ঝাঁপায় পড়তেছে তার উপরে, তাদের কিছু কথা বলতেই হয়। আপনাদের কি আদৌ কোনো নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্য? না, নাই। আপনাদের নৈতিক অধিকার নাই। আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার। জি, ঠিকই শুনতেছে। আপনাদের বিএনপির কারো নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম নেওয়া হইল না এটা বলার। প্রমাণ চান? এইটা সাহেব দেখান তো 7ই আগস্ট 2024-এ তারেক রহমানের বক্তব্য, যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে। শুনেন। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে।
শুনিছেন ওয়াসিমের নাম আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কইল? কয় নাই। তো উনার এই বক্তৃতাগুলো তো স্ক্রিপ্ট কইরা বক্তৃতা, উনি কেন ওয়াসিমের নাম কইল না? উনি তো লিখেই বলতেছেন, তাই না? আগে উনারে ধরেন, তারপরে অন্যদের ধরতে আসেন। যাই হোক, আজকের প্রসঙ্গে আসি। আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাদ। এই নাম কেন দিলাম আসেন সে আলাপটা করি। এই শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাদ মনে হয় জিন্দেগির ভালো হবে না। মাসুদ ভালো হবে, উই ভালো হবে না। প্রভুপাদ কেন করছি? কারণ উই যা কাজ করিচ্ছে তাতে এটা ছাড়া আর কোনো কিছু কওয়া উচিত হবে না। ওয়াকারানন্দ প্রভুপাদ বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে, তার উপরে ভর করিছে ইন্ডিয়া। সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে। তার উপরে ভর করিয়া ইন্ডিয়া কিছু করবে পাবে কিনা সেটা অন্য আলাপ, আমি আসিচ্ছি সে আলাপে। তার আগে দেখে নি কেন আমি তারে প্রভুপাত কইছি। ওয়াকারানন্দ গেছে রাশিয়ায়, তারপরে ক্রোয়েশিয়ায়। জানুয়ারিতে রাশিয়ান রাষ্ট্রদূত দেখা করেছিল, তাই গেছে রাশিয়ায়। রাশিয়া কেন আমরা হিন্দুস্তান টাইমসের শিরোনাম দেখি, লিখেছে হিন্দুস্তান টাইমস, অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি সেনাপ্রধান করলেন কাজ। এই কথার মধ্যে সবকিছু কয়া দিছে। তাহলে কি কাজ করতে গেছে ওইটি? আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না, তখন তৃতীয় একটা দেশে যাবেন। এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়ায়। এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসিছে। আইসে সে দেখাতে গেছে যে দেখো দেখো দেখো, বাংলাদেশে ইন্ডিয়ার সিফা সালাক এখন আমি ওয়াকারানন্দ প্রভুপাদ, আমার এখন সাত দেখবা বুঝছাও। গেছে বৌদ্ধ বিহারে, দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন। বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনাপ্রধানের। ওয়াকার বললেন, দেখেছাও। এরপরে এরপরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে। আর পাশে কে? এডিটর সাহেব দেখান, এই কিরে সন্তোষ শর্মা। হ্যাঁ, সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের 1 নাম্বার লোক। বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো এই সন্তোষ শর্মা। শোনেন হারুন ইজাহারের কণ্ঠে। একটা নাম আমি বলতে চাই, আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই। সে হচ্ছে এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায়, কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা। সে সরাসরি ওই বিদেশি এই কান্ট্রির ম্যানেজারের পক্ষ থেকে, স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল। সেজন্য ওই কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা, ওর বিরুদ্ধে মামলা হতে হবে। এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে। এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে এনে ধ্বংস করেছেন। এরপর 21 টিভির নিউজ দেখেন। আর এটা সন্তোষ শর্মা, এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক। কাজ করেছেন শক্তি নামের পত্রিকায়। সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা। হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকও। দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই। পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য। সন্তোষ কিন্তু দুটো ট্রাম কার্ড সে ইউজ করে, একটা সাংবাদিকতা, আরটা হলো সম্পর্ক। সে বাংলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরীর দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট সন্তোষ শর্মা। এইটা সাহেব, এবার আর ওর আসল প্রভু মোদির সাথে ছবিটা দেখান। এইবার আমাদের প্রিয় সালাউদ্দিন সাহেবের সাথে দেখান, ভিডিওটা দেখান না। দেখেছেন মালটা? এইবার সব হিসাব মিলিছে, খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে গেল। তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে। আমরা একে একে দেখব ওয়াকারুজ্জামান কেমনে ওয়াকারানন্দ প্রভুপাদ হইয়া উঠলো। সেই জার্নিটা আমরা এক্ষুনি একটু দেখি। ওয়াকারের সাথে তো ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ক্যান্টনমেন্টে গিয়ে দেখা করেছিল, তাই না? সেনা প্রধান তো সারাক্ষণ নাকি কথা কইতেছিল নতুন সরকার তৈরির সময় ভারতের সেনা প্রধানের সাথে, তাই না? ভারতের সেনা প্রধানই কয়ে দিছে, As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of
when this changeover took place. I was in constant touch with him. And even thereafter, in November 24, we had a video conference also. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. তারপর আয়নাগর ভিজিটে বাধা দিছে, তাই না? 600-র বেশি আওয়ামী লীগ দাগিদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে, তারপরে পলায় যেতে সাহায্য করছে। লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় পলায় যেতে সাহায্য করছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে না? এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। আয়নাগরের সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে। রাজনৈতিক দলগুলোর ডেকে নিয়ে ঘুটু করেছে, তারপর আঙ্গুল উঁচায় শশাইতে গেছে, সারা দেশের মানুষের ঠাপ খেয়ে টানছে। হাসনাতরেও ধরতে গেছিল, পাবলিকের দিছে ঠাপ, হটিছে পিছে। তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে, পন্দের আলোতে কলাম লেখাইছে, ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে। সৈনিক মানে সাধারণ সৈনিক না, কিন্তু সৈনিক মানে ওয়াকার। তারপরে সার্জিসরা ম্যানেজ করেছে ওয়াকার, তারে দিয়ে বিবৃতি দেওয়াইছে। তো সার্জিসের নিয়ে একটা কথা কওয়া দরকার। অনেকেই কইছে, আমি কিছু কই নাই, এখন একটু কই আর কি। সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে। সার্জিসের একটা কথা কই তোমারে ছোট ভাই মনে কইরা, আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি, তখন ডাকসুর জিএস ছিল জিয়াউদ্দিন বাবলু। দারুণ বক্তৃতা দিত, বাসদ ছাত্রলীগ করেছিল, খুব স্মার্ট পোলা ছিল, তোমার মতোই বক্তৃতা দিত, সুন্দর করে কথা কইতো আর কি। এরশাদের সাথে হাত মিলাইল, মন্ত্রী হইল এরশাদের, মারা গেছে বেচারা, কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না। রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক্কর দেওয়া। বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপালড পজিশনের জন্য, হাসিনার যে খাইস্টা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য। জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল, আমি তো তখন মফস্বলের ছোট নেতা। আজ জিয়াউদ্দিন বাবলুকে কেউ চিনে? ওই সময়ের কত নেতা আছে না, কত নেতা ছিল, তো আমার যেটুকু পরিচিত হয়েছে সেটুকু পরিচিত তো তাদের নাই। অথচ আমি তো তখন মফস্বলে কর্মী ছিলাম, তাই না? রাজনীতি একটা অনেক লম্বা পথ। এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা 2-1 বার, তারও বেশি হইতে পারো, মন্ত্রীও হয়তো হবা, তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে। হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের নেতা হবে, আগামীর বাংলাদেশের নেতা হবে, যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে। মার্চ ফর গাজায় হাসনাত যে মিছিল করিচ্ছেন না, ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস, হয় নাই? ওই জায়গাটা রাজনীতির। আর ওয়াকার আনন্দ বহুপাদের সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র, ওইখানে রাজনীতি থাকে না। যাই হোক, এই যে ওয়াকার এইসব করিচ্ছে, কেন করিচ্ছে, কিভাবে শুরু হইল এটা? বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো। আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে, তারপরে হাওয়া, ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক ঘন্টা। তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে, এবং এই মিটিং কোনো শিডিউলে করা মিটিং না, কোনো আগে থেকে ঠিক করা মিটিং না, হুট করে মিটিংটা কইরা চলে গেল। তারপরে খালেদা জিয়ার সাথে দেখা করলো ওয়াকার। এটাই হইতেছে মূল খেলা ঘোরানোর ইভেন্ট। এইখানে ওয়াকার, বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে। ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভট। মানে সাইকেলের চাকা দেখেছেন না তো, সাইকেলের চাকা স্পোক গুলা যে লেগে থাকে যে মাঝখানে, ওই যে ইয়ের কাছে, ওই গোল্লিয়ের কাছে, ওটাই হইতেছে পিভট, বুঝছাও? তো বিএনপি তো এইটা পিভট হয়ে উঠছে ওয়াকার। বিএনপি 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িকতার, আওয়ামী লীগ ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে। তারপরে ওয়াকারের পৌরুষ জায়গা ওঠে, সে হারকুলিস হইতেছে, রাওয়া ক্লাবে আঙ্গুল উঁচায় দাবরানি দেওয়ার চেষ্টা করে। ওই দাবরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করেছিলাম। আমি বলেছিলাম, ওই আঙ্গুল আমরা চিনি, নামায় কথা বলো ওয়াকার। তারপরে তো হাসনাতের ঘটনা ঘটলো। আমরা যখন পাল্টা দাবরানি দিলাম, তখন তারেক রহমান ওয়াকারের পিছে দাঁড়াইলো, বলল সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। ওয়াকার কি সেনাবাহিনী নাকি একজন ব্যক্তি? তারেক রহমানের ওয়াকারকে কেন সেভ করতে নামতে হইল? ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে, একটা দুইটা না, অসংখ্য। বিক্রম মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য, তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং। একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল, বিক্রম মিশ্রের সাথে কি আলাপ, কি কথা তাহার শোনে। এই মিটিং তো শিডিউলের বাইরে ছিল। শয়তানির পর শয়তানি করে যাবে, কিছু কওয়া যাবে না।
বললেই সেটা সেনাবাহিনীর বিতর্কিত করার চেষ্টা হবে। বাহ, খুব মজা। আমি যার আমি করব, আমাকে কেউ কিছু কইতে পারবে না। কি চমৎকার ইন্ডেমনিটি। যাই হোক, ওয়াকারকে দিয়া ইন্ডিয়া কি অ্যাচিভ করাইতে চায়? প্রথম, হাসিনার বিচার যেন বন্ধ করতে পারে। 2 নাম্বার, আওয়ামী লীগকে যেন নির্বাচন করতে দেওয়া হয়, সেজন্য ওয়াকার ইনক্লুসিভ নির্বাচনের কথা কয়। 3 নাম্বার, আওয়ামী লীগ যেন পুনর্বাসিত হয়। এই জন্য ওয়াকার যত নড়াচড়া করবে ততই রাজপথে আওয়ামী লীগের মিছিল বেরোবে, বড় হইতে থাকবে এই মিছিল। ওর বাসায় যে আগুন দেবে। আর ফাইনালি আওয়ামী লীগকে যদি ফেরানো নাই যায়, তাইলে আওয়ামী লীগ ইন্ডিয়ার হইয়া যে রোলটা প্লে করেছিল সেটা যেন বিএনপি করে, আবার যেন ইন্ডিয়ান রাজত্ব কায়েম হয় বাংলাদেশে। তো ওয়াকার করে দিয়া কি আবার রাজত্ব কায়েম করতে পারবে ইন্ডিয়া? স্বপ্নে পারতে পারে, স্বপ্নে তো কত কিছুই খাওয়া যায়। 1/11 আমেরিকায় কু করাইছিল না, তারপরে বাংলাদেশকে তুলে দিছিল ইন্ডিয়ার হাতে। ইন্ডিয়ার নিজের একার কিন্তু হ্যাডম হয় নাই বাংলাদেশের উপরে দখলদারি কায়েম করার। ইন্ডিয়ার বাপেরও সাধ্য নাই বাংলাদেশে আবার দখলদারি কায়েম করে, বরং ওয়াকার, বিএনপি আর ইন্ডিয়ার এই অশুভ মৈত্রী পরাজিত হবে। এটাই ইতিহাসের নিয়তি। বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। জুলাই বিপ্লবের পর প্রফেসর ইউনূস যে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তা শুধু নির্বাচন আয়োজনের জন্য না, বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য। টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে। এই মানুষটার লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব। এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার। কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনে সময় দিচ্ছে না, সাহায্য করতেছে না, তড়িঘড়ি করে নির্বাচন 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 কইরা মাথা খারাপ করে দিছে। এই তড়িঘড়ির নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে, কিছুই বদলাবে না। আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ, আবার ফিরে আসবে সেই স্বৈরাচার। বারবার দেখতেছেন না, বারবার রক্ত দেওয়া লাগতেছে, বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে, ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি। তাই এখন এই সিস্টেম, এই ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না, ইতিহাসের প্রত্যেকটা বাঁকে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্র হয় তখন কোনো ষড়যন্ত্রই টেকে না, কোনো চক্রান্তই সফল হয় না। ওয়াকার, বিএনপি বা ইন্ডিয়া যেই হোক, যদি তারা জাতির স্বপ্ন, শহীদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংঘাতে আসে, তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের পাতায়। সামনে অন্ধকার আছে, কিন্তু আলোও কাছেই। প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো। আমরা অবিচলভাবে সেই পথে আগায় যাব, কেউ আমাদের রুখতে পারবে না। নতুন বাংলাদেশ আমরা গড়বই, দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরাজিত হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আওয়ামী লীগের মিছিল কেন প্রতিদিন এত বড় হচ্ছে? উত্তরায় আজকে অন্তত 50 থেকে 60 জনের একটি সংঘবদ্ধ দল আওয়ামী লীগের হয়ে মিছিল করেছে, শেখ হাসিনার নামে মিছিল করেছে। এই মিছিলের নেতৃত্বে দিয়েছেন আর কেউ না, উত্তরখান আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিলন। আতিকুর রহমান মিলন এবং অন্যান্য উত্তরা ছাত্রলীগের সদস্যদের সমন্বয়ে এই যে মিছিল, সেটি কি হঠাৎ করেই হয়েছে না দীর্ঘ পরিকল্পনার প্রেক্ষিতে হয়েছে, দীর্ঘদিনের প্রস্তুতির প্রেক্ষিতে হয়েছে? আজকের এই মিছিল শুধু একটি মিছিল না, আপনারা যদি একটা প্যাটার্ন দেখেন আমরা দেখব যে এপ্রিল মাসে এরকম অন্তত 3টি মিছিল হয়েছে। যদিও মিছিল শেষে সবগুলো জায়গায় পুলিশের অ্যাকশন তৈরি হয়েছে, কিন্তু এই যে ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে জানান দেওয়া যে আওয়ামী লীগ মরে নাই, আওয়ামী লীগ মাঠে আছে, সেটি কতখানি স্বস্তির সংবাদ, কতখানি আশঙ্কার সংবাদ, সেটি নিয়ে নানান রকম বিশ্লেষণ তৈরি হয়েছে, নানান রকম শঙ্কা তৈরি হয়েছে। খোদ যারা এই জুলাই ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট তাদের মনে, এবং তা থেকে বেরিয়ে আসছে কারা এই মিছিলগুলোর পেছনে সহযোগিতা করছে, এবং সেই নাম যেগুলো আসছে সেগুলো আরও আতঙ্কের। সেখানে বলা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কোনো নেতা যাদের সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা ছিল, আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল, তারা এবং এখন যারা নেতৃবৃন্দ আছেন সম্মিলিতভাবেই এই মিছিলগুলো যেন হয় এবং আওয়ামী লীগের নেতাদের প্রোটেকশন, অর্থাৎ তাদেরকে
নিরাপত্তা দেওয়ার জন্য যে কাজ করছে সেই অভিযোগ বেরিয়ে এসেছে কারো কারোর মুখ থেকে। রাফিদ এম ভুইয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য আহ্বায়ক, তিনি সম্ভবত পদত্যাগ করেছে দুদিন আগে, কিন্তু তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগটা আপনাদের পড়ে শোনায়। এয়ারপোর্টে আজকে যে মিছিল হলো সেটার পিছিয়ে অন্তত গত 3 মাস ধরে কাজ করা হয়েছে। এই মিছিলগুলো যাতে না হতে পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি। রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা, উত্তরায় কোথায় থাকে, ফান্ডিং কে দেয়, সবই বের করেছি, কিন্তু ওদের এগেনস্টে কিছু করা যায় নাই। প্রশাসন তো হেল্পফুল না এই একটা ব্যাপারে। তবে প্রশাসন যাতে ঠিক মতো কাজ না করতে পারে সেজন্য উত্তরবঙ্গের 2 নেতা, একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট, অ্যাক্টিভলি কাজ করছে। উত্তরবঙ্গের 2 নেতা, একজন আবার উত্তরবঙ্গের অভ্যুত্থানের মহানায়ক, একসাথে কাজ করেছে। লোকাল ছাত্রীদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে, আর ওই টাকা আবার রবিনহুডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে। গতকাল ওই ছাপড়ি গ্যাংয়ের এক ব্যবসায়ীকে অপহরণ করে কানে ধরে ধরার পর ঠিকই তদবির করতে 2 নেতার একজন নাম ভাঙিয়ে কল দিয়েছে বাকশাসের এক নেতা। এটাই বাস্তব। রাজনীতি করতে টাকা লাগবে, এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে, ওইটা ধরতে হবে। আর ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন বলে আওয়ামী লীগের সেফ দেওয়া যাবে যাতে মিছিল লম্বা হয়। খেয়াল করবেন, 2 জন অভ্যন্তরীণ নেতার নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম মুখ্য সমন্বয়ক। তিনি বলছেন উত্তরবঙ্গের 2 নেতা, একজন অভ্যুত্থানের মহানায়ক দাবি করেছেন, আর একজন ব্যবসায়ী নেতার কথা বলেছেন। কার কথা বলা হয়েছে এই 2 জন? অভ্যুত্থানের মহানায়ক বলতে উত্তরবঙ্গে কাকে মানুষ চিনে, আর ব্যবসায়ী নেতা কার কথা বলা হচ্ছে? রাফিদ এম ভুইয়া যে ব্যবসায়ী নেতার কথা বলেছেন সম্ভবত তিনি আর কেউ নন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। তিনি উত্তরবঙ্গের। মনোয়ার আলম নির্ঝর লিখেছেন, এনসিপির বহুল আলোচিত নেতা তানভীরের কাজিন বাপ্পির উত্তরায় ঝুট আর স্টকলেটের ব্যবসা আছে। সেই প্রতিষ্ঠানের নাম নান্দনিক ফ্যাশন। এখান থেকে তানভীর ভালো একটা ফান্ড কালেকশন করেন, ফলে এই ব্যবসা টিকিয়ে রাখার দায়িত্ব বগুড়ার এনসিপি নেতা তানভীর হুজুরের। আর ব্যবসায় টিকিয়ে রাখতে গেলে আওয়ামী লীগের ব্যাকআপ লাগবে, কারণ তানভীরের এই কাজিন আগে ব্যবসা করতো সাইফুজ্জামান শিখরের পোলাপানের ব্যাকআপে। তাদের সাথে মিলে উত্তরা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং স্টকলেটের ব্যবসা করত, আর গাজীপুরের সাপোর্ট পেত মেয়র জাহাঙ্গীরের কাছ থেকে। এই কারণেই তানভীরকে আসলে আওয়ামী লীগ সাপোর্ট দিয়ে রাখছে। যেহেতু তানভীরকে রাখতে হচ্ছে, তাই জমিদারের নাতি সার্জিসও পাশে আছে। বোঝাই যাচ্ছে 2 জনের যে নাম এসেছে উত্তরবঙ্গের। রাফিদ এম ভুইয়া বলছেন যে উত্তরবঙ্গে অভ্যুত্থানের মহানায়ক একজন, আর একজন ব্যবসায়ী নেতা। তো ব্যবসায়ী নেতা যদি গাজী সালাউদ্দিন তানভীর হয়, যার আগে তার নামে বই ছাপানো 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে, সেটি তিনি অবশ্য পরে অস্বীকার করেছেন। আমি সেই অভিযোগের অভ্যন্তরে যাচ্ছি না, কিন্তু গাজী সালাউদ্দিন তানভীরকে নয়া দরবেশ হিসেবে আখ্যায়িত করেছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যক্তিত্ব। এরই মধ্যে এর সাথে নাম এসেছে উত্তরবঙ্গের অভ্যুত্থানের মহানায়ক খ্যাত জমিদারের নাতি সার্জিস আলমের। আবদুল্লাহ আল বাকি নামক আর একজন নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির একজন মুখ্য সংগঠক, তার অভিযোগের বিষয়টা আপনাদের একটু পড়ে শোনাই। এনসিপি নিয়ে কিছু ঘটলেই আমাকে মেনশন দেন কেন ভাই? আমি এনসিপির কোনো নেতা বা মুখপাত্র? দয়া করে এটা না করলে খুশি হব। আমার নিজস্ব স্বাধীন সত্তা আছে, আমার যেটা মন চায় সেটা আমি লিখি, আমি কারোর কাছে নিজের স্বার্থ বর্গা দিই না। এনসিপি নিয়ে কিছু ঘটলে আগে তাদেরকে মেনশন দেবেন যারা 90 কোটিপতি, নানান জায়গায় ফ্ল্যাট কিনছে, রিসোর্ট কিনতেছে, চারপাশে ঘিরে মধু খাচ্ছে। আমার তো ঠেকা পড়ে নাই সবখানে গিয়ে কাউন্টার দিব, ডিফেন্ড করব কোনো দলকে। কোটির নিচে যারা ডিল করে না তাদেরকে গিয়ে বলেন এনসিপিকে ডিফেন্ড করতে। ইউনূস সাহেব নির্বাচনটা দিয়ে ক্ষমতা হস্তান্তরের পর মধু আহরণও শেষ হবে, মৌমাছিরাও উড়াল দেবে। আওয়ামী লীগের মিছিলগুলো কেন বড় হচ্ছে এবং এর পেছনের কারণ কি? নিশ্চয়ই আমি যেই ঘটনার পূর্বাপার কয়েকটি রেফারেন্স এবং
স্ট্যাটাস মনোভাব তুলে ধরলাম, সেই জায়গাতে এবং যাদের কথা তুলে ধরেছে এরা কেউ বাইরের কেউ না, এরা সবাই কোনো না কোনোভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির অভ্যন্তরীণ রাজনীতির সাথে যুক্ত, অথবা দুদিন আগে পরে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে অভ্যন্তরীণ এসব ক্যাচাল থেকে, এবং তারা লেখালেখি করছে। কার বিরুদ্ধে লিখছে? তাদেরই সহপাঠী এবং সহযোদ্ধাদের বিরুদ্ধে। নাম বললাম নিশ্চয়ই, গাজী সালাউদ্দিন তানভীর এবং সার্জিস আলমের কথা বারবার আসছে। বিপ্লবের যারা পক্ষ শক্তি, বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে, ততই এই লুজ অর্থাৎ কানেকশনসগুলো যত লুজ হচ্ছে, ওই ফাঁক দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করছে আওয়ামী লীগ, এবং সেই আওয়ামী লীগকে দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার যে একটা ঘৃণ্য রাজনীতি, সেটা আমরা গত 2-3 মাস ধরে আমরা দেখেছি। কি দেখেছি? আমাদের যেখানে দরকার ছিল অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে ঐক্য, সেটা না হয়ে 5 অগস্ট অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে আগে পরে যাই ছিল, কিন্তু গত 2-3 মাস আমরা কি দেখছি? আমরা দেখছি অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপির বিরুদ্ধে ব্যাশিং করার জন্য একযোগে এনসিপি, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি, যারা যে নতুন রাজনৈতিক দল, তাদের সমস্ত রাজনৈতিক এজেন্ডাই যেন হলো যে বিএনপিকে কিভাবে ক্ষমতা থেকে দূরে রাখা যায়, নির্বাচন বানচাল করা যায়, বিএনপি খারাপ, বিএনপি জাদাবাজ, বিএনপি সমস্ত অপশাসন দুঃশাসনের মূল, জনগণ বিএনপিকে চায় না, জনগণ তাদেরকে চায়। আমরা সরকারের কোনো কোনো উপদেষ্টার মুখ থেকে এর আগেও এই ধরনের কথা শুনেছি, সরাসরি না হলেও তাদের বিএনপি ঠেকাও প্রচেষ্টাও আমরা দেখেছি। এখন সেই উপদেষ্টাদেরই এক্সটেনশন নাগরিক পার্টি, তারা রাজনীতিতে এসে তাদের যে রাজনীতি হওয়ার কথা ছিল, আমার হিসেবে তাদের রাজনীতিটা হওয়ার কথা ছিল যে জুলাইয়ের যে হত্যাকাণ্ডের বিচার, সেই বিচার আওয়ামী লীগকে ঠেকানো হচ্ছে প্রধান মিশন, বিচার এবং আওয়ামী লীগকে ঠেকানো। কারণ আওয়ামী লীগকে যদি তারা না ঠেকাতে পারে, সবচেয়ে বড় কোপটা যাবে তাদের উপরে। বিএনপির উপরে তো কোপ যাবে, এই বিষয়ে নিঃসন্দেহে কোনো সংশয় নেই। কেননা বিএনপি 16টা বছর আওয়ামী লীগের কোপ খেয়েও যেহেতু টিকে আছে, তারা পলিটিক্যালি এটা মোকাবেলা করতে পারবে। কিন্তু বড় কোপটা যাবে যাদের ঘাড়ের উপরে, তারা তাদের শত্রু না চিনে বন্ধুকে তারা তাদের শত্রু রূপান্তরিত করলো এবং করার চেষ্টা করেছে, এবং তারা ভেবেছে হয়তো আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। এখন যেহেতু বড় শক্তি আছে বিএনপি মাঠে, তাদেরকে কিভাবে ছোট করা যায়, তাহলে তারা যদি বিএনপিও নিঃশেষ হয়ে যায়, আওয়ামী লীগ পালিয়েছে, তাহলে তাদের আর প্রতিদ্বন্দ্বী কেউ থাকলো না। এই যে কাঁচা রাজনীতি, এই যে অপরিপক্ষ রাজনীতি, অপরিণামদর্শী চিন্তা, সেই চিন্তার প্রেক্ষিতে তারা যে রাজনীতিটা করেছে এতদিন সবাই মিলে, সেইখানে বিএনপিকে ছোট করা, বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা, নির্বাচন ঠেকানো, নানানভাবে যেই রাজনীতি, সেই রাজনীতির যে লুফোলস তৈরি হয়েছে, বিএনপি ছাত্রদল প্রথম দিকে কয়েকটি মিছিল ঠেকানোর চেষ্টা করেছে আওয়ামী লীগের। এখন তারা ভাবছে মাঠে যে ঠিক আছে, জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের একটা অংশ নানান জায়গায়, আমরা এর আগে দেখেছি কুমিল্লাতে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিতা মিছিল করেছেন, সংবাদ সম্মেলন করেছেন পতিত আওয়ামী লীগের নেতাকে নিয়ে, কেননা স্থানীয়ভাবে তাকে বিএনপির বিরুদ্ধে লড়তে হলে আওয়ামী লীগের শক্তি সামর্থ্য লাগবে। আমরা দেখেছি যে হাতিয়াতে মাসুদ যে মার খেল, তার যে অভিযোগ, বিএনপি অভিযোগ করছে সে এতদিন 16 বছর ধরে যেসব ছাত্রলীগ যুবলীগের পাতির নেতা, যাদের অত্যাচারের প্রেক্ষিতে আমরা মাঠে রাজনীতি করতে পারিনি, এখন মাসুদ এসে তাদেরকে শেল্টার দিচ্ছে। আমরা কেন এটা মেনে নিব? একই ঘটনা ঘটেছে উপদেষ্টা মাহফুজের গ্রামের বাড়িতে। তার চাচাতো ফুফাতো ভাই আওয়ামী লীগের রাজনীতি করে, তাদের দাপটে বিএনপি যারা রাজনীতি করতে পারতো না, এখন তাকে পুনর্বাসন করার চেষ্টা করছে মাহফুজ আবদুল্লার বাবা। সেটার প্রেক্ষিতে স্থানীয় ছাত্র যুবদল মাহফুজের বাবাকে এটাকে কি বলে, হেনস্থা করেছে, সেটা সংবাদ হয়েছে। তো এই ঘটনাগুলো আপনারা দেখবেন, বুঝবেন যে মাঠ পর্যায়ে বিএনপিকে ঠেকানোর জন্য নতুন এই রাজনৈতিক দলটি আওয়ামী লীগের সাথে যেভাবেই হোক, স্থানীয় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে না হলেও স্থানীয় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, এবং পলাতক আওয়ামী লীগও ভাবছে যে না, তারা যদি মোটামুটি বিএনপি তাদের আজন্ম শত্রু, তাদেরকে ব্যাশিং করার জন্য
যদি নতুন এই রাজনৈতিক দল যাদের সাথে সরকার আছে, প্রশাসন আছে এবং আলাদিনের চেরাগ আছে, তাদের সাথে যদি মিলেমিশে থাকা যায়, তাহলে তো বিএনপিকে 16 বছর ধরে তারা যেমন পিটিয়েছে আরও অগণিত দিন পেটাতে পারবে। আর যদি ইউনূসের 5 বছর ক্ষমতায় থাকে, তাহলে তো এরাই ক্ষমতায় থাকবে, ক্ষমতার কন্টিনিউয়েশন। মাঝখান দিয়ে একটা জুলাই বিপ্লব কিংবা অভ্যুত্থান যাই হলো, 2000 প্রাণ চলে গেল, এই ধরনের একটি হতাশা, এই ধরনের একটি রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্নটা করা দরকার যে আওয়ামী লীগের মিছিল যে বড় হচ্ছে, সেই মিছিল বড় হওয়ার পেছনে কোথায় দুর্বলতা আছে, কারা কারা পৃষ্ঠপোষকতা করছে। একেবারে খোলা চোখে যদি আমি বলি যে এইটার মধ্যে দিয়ে একেবারে শুধুই নাগরিক পার্টির পৃষ্ঠপোষকতার কারণে মিছিল বড় হচ্ছে, সেটা হয়তো ভুল হবে, অযুক্তি হবে। কিন্তু মূল যে জায়গাটা, সেটা হলো যে রাজনৈতিক কনসেনসাসের অভাব, দূরদর্শিতার অভাব। কি সেটা হলো অভ্যুত্থানের বন্ধু শক্তিকে না চিনে বন্ধুকে শত্রুতে পরিণত করে শত্রুকে কাছে টেনে নেওয়া এবং শত্রুকে দিয়ে শত্রুকে ঘায়েল করার মিত্র রাজনীতির যে কৌশল, সেটি একটি পুরাতন বন্দোবস্ত। সেই পুরাতন বন্দোবস্ত অ্যাডাপ্ট করতে যেয়ে ছাত্র নেতারা আওয়ামী লীগকে নিজের অজান্তেই মাঠে জায়গা তৈরি করে দিচ্ছে। আর এই জায়গা যখন তৈরি করে দিচ্ছে, বিএনপির ভিতরে অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভিতরে ক্ষোভ যে আমরা তো প্রশাসনের প্রত্যেকটা জায়গায় মাঠে ঘাটে নতুন এই ছেলেমেয়েরা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তো আমরা কে আওয়ামী লীগকে এখন ঠেকানোর জন্য? যদি আওয়ামী লীগ রাস্তাঘাটে মিছিল করে এবং তারা যদি শক্তি সামর্থ্য নিয়ে দেখায়, বিএনপি তো শুরু থেকেই রাজনৈতিকভাবে বলে এসেছে তারা একটি গণতান্ত্রিক দল, সবার রাজনীতি করার অধিকার থাকবে, সুতরাং সেফগার্ডে আছে বিএনপি। তো এই রাজনীতি যেহেতু করছে সরকারের পৃষ্ঠপোষকতায়, ছাত্রদের পৃষ্ঠপোষকতায়, তো আমাদের যদি ঠেকানোর এতই তাদের শক্তি সামর্থ্য থাকে, আমরা মাঠে মোকাবেলা করব। কিন্তু আওয়ামী লীগকে আর মাঠে যেন না দাঁড়াতে পারে এই মুহূর্তে সরকারের উইলের এগেনস্টে, যে নতুন ছাত্র নেতাদের উইলের এগেনস্টে যে তারা আর এই ঝুঁকি নেবে না। এই যে ঢিল দেওয়ার কারণে যেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে মাঠে শক্তি সঞ্চার করছে আওয়ামী লীগ। এখন সহজ ভাষায় আমি শেষ করবো একটা প্রশ্ন দিয়ে। একবার ভাবুন তো, আওয়ামী লীগ যদি এইভাবে প্রতিদিন একদিন গাজীপুর, একদিন বঙ্গবন্ধু এভিনিউ, একদিন ধানমন্ডি, একদিন গুলশান, এই যে পরিকল্পনা করে মিছিলগুলো করছে, এবং দুদিন পরে শেখ হাসিনার বিচার কাজ শুরু হওয়ার কথা, বিচার কাজ শুরু হওয়ার আগেই যদি এই ধরনের শক্তি সামর্থ্য সঞ্চার তারা প্রদর্শন করতে থাকে, কি হবে রাজনৈতিক পরিস্থিতি? দুদিন পরে এই আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কিংবা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে ওদের পরিকল্পনা, ওদের সংঘবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা, সেগুলোকে লোকেট করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার শক্তি সামর্থ্য সাংগঠনিকভাবে নতুন দলটির আছে কিনা, নাকি আওয়ামী লীগকে ট্যাকেল দেওয়ার জন্য, আওয়ামী লীগকে সরাসরি ফেস করার জন্য একমাত্র সক্ষম অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সুপার পাওয়ার যেই দলটির আছে, সেই দলটিকে যদি আপনি ক্ষমতা কাঠামোর বাইরে রাখার রাজনীতি করেন, আদতে তাহলে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতিই করছেন। এবং সেই রাজনীতি আপনাকে যেই কবর খোঁড়ার চেষ্টা হচ্ছে, সেই কবরে একদিন আপনি যে পড়বেন না কিংবা অচিরেই যে পড়তে যাচ্ছেন, এই ভাবনাটা কি একবারও আপনার মনে উকি দিচ্ছে কিনা? আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।